ভালোবেসে একটা সুন্দর জীবন কিভাবে নষ্ট হয়ে যেতে পারে, আজকের ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নিয়ে এপিসোডের আজকে চতুর্থ পর্ব। তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটা পাঠিয়েছে লক্ষ্মীপুর থেকে সামিয়া নামের এক বোন। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমার নাম সামিয়া, আমার বাসা লক্ষ্মীপুর কমলনগর। আমি 2024 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি দুইটা পরীক্ষা দিতে পারিনি। আমরা দুই ভাই দুই বোন। আমি পরিবারের বড় মেয়ে। সমাজে আমার বাবার অবস্থা অনেক ভালো ছিল। আমরা যৌথ পরিবারের ছিলাম, তাই সবাই একসাথেই থাকতাম। কিন্তু পারিবারিক কিছু সমস্যার জন্য আমার বাবা আমাদের নিয়ে আলাদা হয়ে যায়। আমার বাবা আমাকে রাজকন্যার মতো বড় করেছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, নিজে খাইয়ে দিত আমাকে। সময়টা ছিল 2022 সাল, তখন আমি এসএসসি পরীক্ষা দিব। কিন্তু আমার কোনো মোবাইল ফোন ছিল না। অ্যাসাইনমেন্ট করার জন্য একটা মোবাইলের দরকার, তাই মা বাবাকে বুঝিয়ে একটা মোবাইল ফোন কিনে দিতে বলি। বাবা বলে যদি পড়াশোনার জন্য মোবাইলের দরকার হয় তাহলে পড়াশোনা বন্ধ, কারণ মোবাইল দিয়ে পড়ালেখা হবে না, আমার মেয়ে খারাপ হয়ে যাবে। মা বাবাকে অনেক বুঝিয়ে বলে, তাই বাবা একটা মোবাইল কিনে দেয়। আমি এর আগে কখনো মোবাইল ধরিনি। আমি খুব সাধারণ একটা মেয়ে। আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই, শুধু দুই তিনটা মেয়ে ফ্রেন্ড আছে। স্কুলে যেতাম, আবার সোজা বাসায় চলে আসতাম। একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে ফেসবুক আইডি খুলে দেয়। ফেসবুকে আমরা চারজন ফ্রেন্ড ছিলাম। ওই চারজনের মধ্যে সবাই মেয়ে, কোনো ছেলে ফ্রেন্ড ছিল না। একদিন ফেসবুকে একটা আইডি চোখে পড়ে আমার। আমি কেন জানি খুব মনোযোগ দিয়ে আইডির প্রতিটা পোস্ট পড়ছিলাম। আমার খুব খারাপ লাগছিল, একটা মেয়েকে এতটা ভালোবাসার পর কিভাবে মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে। ছেলেটা একটা স্টোরি দিয়েছে, হাত কাটার ভিডিও। আমি কেন জানি তাকে মেসেজ দিলাম। মেসেজ দিয়ে বললাম যে নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্য কাউকে ভালোবাসবে কিভাবে। সে সাথে সাথে উত্তর দিয়ে বলে, আমি মেয়ে মানুষকে অনেক ঘৃণা করি। একটা মেয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। অনেকক্ষণ মেসেজে কথা বলার পর আমরা কলে কথা বলি। ওর নাম ছিল শরীফ। ওরা দুই ভাই, বাড়িতে মা বাবা আছে। ও ইন্টার শেষ করে একটা চাকরি করত, কিন্তু সেটা ছেড়ে দিয়ে বাসায় বেকার বসে আছে। আর ওর ছোট ভাই একটা চাকরি করে। ও মেয়েটাকে অনেক ভালোবাসতো। ওর কথাগুলো শুনে ওর প্রতি একটু মায়া লাগলো আমার। ও সেই মেয়ের পেছনে অনেক টাকা নষ্ট করেছে। ওর থেকে সবকিছু শুনে নিজে থেকে তাকে আর কিছু বলিনি। এরপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো। তখন আমার এসএসসি পরীক্ষা শুরু হবে। বাসায় আম্মুকে কাজে সাহায্য করতাম আর পড়াশোনা করতাম। অনলাইনে যেতাম না, তবে মাঝে মাঝে ফেসবুকে গেলে শরীফের আইডি দেখতাম। তার অনেক ফ্রেন্ড ছিল, প্রায় 2000-এর মতো। আর আমার মাত্র 5 জন। একজন ছেলে, সেটা শরীফ। ও বলেছে ও আর সম্পর্কে জড়াবে না, তাই আমি তাকে বেশি কিছু বলতাম না। তবে আমি ভাবতাম ওকে ভালোবাসবো, নতুন করে বাঁচতে শেখাবো। কিন্তু সে সুযোগ দিল না। আমার আর কিছু করার নেই, তবু আমি ওর সাথে কথা বলতাম, অনেক বোঝাতাম। মাঝে মাঝে ও আমায় বলতো, তোমার মতো মেয়ে হয় না, তুমি খুব সাধারণ একটা মেয়ে। আমার ফ্রেন্ড লিস্টে অনেক মেয়ে আছে যারা আমাকে ভালোবাসে, কিন্তু তাদের থেকে তুমি অনেক আলাদা। 2022 সালের দিকে আমি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করব। তখন শরীফ আমাকে কল দেয় আর বলে সে আমাকে নাকি ভালোবাসে। আমার সাথে কথা বলে সে নাকি শান্তি পায়। আমার মতো কেউ তাকে বোঝে না। সে চায় আমি যেন তাকে ভালোবাসি, আর আমিও তার কথা শুনে রাজি হয়ে যাই। 2023 সালের জানুয়ারি মাস থেকে আমাদের ভালোবাসাটা শুরু হয়। শরীফ আমার জীবনের প্রথম প্রেম। ওর সাথে সবসময় লুকিয়ে লুকিয়ে কথা বলতাম, যেহেতু আমাদের লং ডিস্টেন্স, তাই সবসময় ওর সাথে কথা বলতাম। খুব সুন্দরভাবেই দিন কেটে যাচ্ছিল। 6 মাস খুব ভালোভাবেই চলে যায়। কিন্তু 6 মাস পর শরীফ আমাকে অবহেলা করতে শুরু করে। আমার সাথে কথা বলে না, ফোন বন্ধ করে রাখতো। আবার কিছুদিন পর পর ও নিজে থেকেই কল দিত। কিছু জিজ্ঞেস করলে বলতো আমার সমস্যা ছিল। শরীফের কোনো ফ্রেন্ডের সাথে পরিচয় ছিল না আমার, তাই ওর খবর আমি কারো কাছ থেকে নিতে পারতাম না। ও আমার সাথে কথা না বললে আমি কান্না করতাম, হাত কাটতাম, কেন যেন পাগলের মতো হয়ে গেছিলাম। আমার সাথে একটু রাগ করলে ও অন্য মেয়ের ছবি স্টোরি দিত। কত কষ্ট লাগতো আমি যা বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে আমি ভাবতাম, এই শরীফকে তো আমি ভালোবাসিনি, আমি তো ভালোবেসেছিলাম একটা দুঃখ পাওয়া মানুষকে। তাহলে সে এমন কেন হয়ে গেল? আমি কান্না করতে করতে অসুস্থ হয়ে যেতাম। বাবা মা টেনশন করতো, আম্মু আমাকে ধরে কান্না করতো আর বলতো কি হয়েছে তোর বল। আমি আম্মুকে সবকিছু বলে দেই। আমার শরীরে ব্লেডের দাগ দেখে আমার আম্মা কান্না করে দিয়েছিল। আমি আমার বাবার সামনে যেতাম না, পাশেও বসতাম না। আমার হাত দেখে জিজ্ঞেস করলে কি জবাব দেব? আম্মু শরীফের সাথে কথা বলে, শরীফ আম্মুকে বলে আমার হাত থেকে যেন মোবাইলটা নিয়ে যায়।
আর আমি যেন তাকে কল না দিই। এই কথাগুলো শুনে আমি আকাশ থেকে পড়লাম, নিজেকে সামলাতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার হাত কাটার ভিডিও শরীফকে দেই, সেটা দেখে ও কল দেয়। ওকে একটা কথাই বলি, তুমি তো একটা মেয়ের কাছে ঠকেছো, ভালোবাসার কষ্ট তুমি জানো, তাহলে আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? তোমার কি একটু মায়া হয় না? তারপর সে বলে তার ভুল হয়ে গেছে, আবারও আমাদের সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু কিছুদিন পর পর শরীফের কি জানি হয়ে যায়, জানি না। আমার সাথে কথা বলতে চায় না, কল দেয় না। একদিন আমি জানতে পারি ওর আইডিতে কিছু মেয়ের সাথে ও কথা বলে, সাথে সাথে তাকে কল দিয়ে সব বললাম। সে শুনে বলে সব মিথ্যা কথা। আমি তাকে অনেক বিশ্বাস করতাম, তাই তার কথা বিশ্বাস করে নেই। এভাবে অনেক দিন চলে যায়। 2023 সালের 24শে ডিসেম্বর বাবা বাসায় আসে। আমাকে দেখতে একটা ছেলে আসে। আমার বাবা বলে আমার মেয়ে তো রান্না করতে পারে না, আমার মেয়েকে আমি বাসায় থেকে রান্না শিখাবো, তারপর বিয়ে দেব। আমার মেয়ে এখনো ছোট আছে। সন্ধ্যাবেলা বাবা নিজের হাতে খাইয়ে দিল। ওই দিন বাবার সাথে বসে শেষ খাওয়া, আর একসাথে খাওয়া হয়নি। আমি ভাবলাম বাবাকে শরীফের কথা বলবো, সবকিছু বললাম বাবাকে, কিন্তু সে রাতের পর থেকে আগের বাবাকে আর খুঁজে পাইনি। এই নতুন বাবা, তার চোখে আমার জন্য কোনো ভালোবাসা নেই, তার কথায় আমার জন্য কোনো মায়া নেই। আমার মুখে ভালোবাসার কথা শুনে তিনি যেন আকাশ থেকে পড়লেন। অনেকক্ষণ চুপ থাকার পর বললেন উনি শরীফের সাথে কথা বলবে। আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে যায়। সকাল 10টায় বাবা শরীফকে কল দেয়। বাবার সাথে কথা বলে শরীফ, তখন বাবা সোজা বলে দিল ওর সাথে আমাকে বিয়ে দিবে না। কথাটা শুনেই আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছিল। তারপর থেকে বাবা আর আমাকে মোবাইল ধরতে দেয় না। বাবা বাসায় না থাকলে আমি চুরি করে মোবাইল নিয়ে শরীফের সাথে কথা বলতাম। এভাবেই চলছিল। 2024 সালের জানুয়ারি মাসে বাবা মাকে মোবাইল দিয়ে বলে শরীফকে ব্লক করে দিতে। আমি এটা কখনোই করতে পারবো না। তারপর বাবা বলে হয় শরীফকে বেছে নাও, নয়তো আমাকে বেছে নাও। আমি শরীফকে বেছে নিলাম। বাবা বলল তার ঘর থেকে বেরিয়ে যেতে। মা আমাকে পাঠিয়ে দেয় আন্টির বাসায়। আমি শরীফকে সবকিছু বললাম। শরীফ আমাকে বলে তার 6 মাস সময় লাগবে, একটা চাকরি পেলে আমাকে নিয়ে যাবে। বললাম কোনো মতে একটা চাকরি জোগাড় করো, বেতন বেশি লাগবে না। এদিকে বাবা আবার ঢাকায় চলে যায়। মা আমাকে বাসায় নিয়ে আসে। মা আমার সাথে কথা বলে না, খেতেও ডাকে না। বাবা বলেছে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। আমাকে আবারও দেখতে আসে, কিন্তু আমি বিয়ে করব না। আবারও হাত কাটলাম। এদিকে শরীফও আমার সাথে কথা বলতে চায় না, অবহেলা করে। আশেপাশের সব আত্মীয় স্বজনরা আমাদের কথা জেনে যায়। রোজার ঈদ চলে আসে, সবার কেনাকাটা করলো, কিন্তু আমার জন্য কিছুই কিনেনি। বাবা বলেছে বাবা যতদিন বাসায় থাকবে আমি যেন বাবার সামনে না আসি। সারাদিন রুমে বসে থাকতাম আর কান্না করতাম। ঈদ শেষে বাবা আবার চলে যায়। আমার মা আমাকে এতটাই মেরেছিল যা হয়তো কাউকে বোঝাতে পারবো না। ঈদ শেষ হয়ে আবার কুরবানি ঈদ চলে আসে, কিন্তু শরীফ চাকরি জোগাড় করতে পারে না। এবার ঈদেও সবার জন্য কেনাকাটা হলো, কিন্তু আমার জন্য কিছুই আনলো না। তারপরেও কিছু মনে করতাম না। আর কিছুদিন পর তো শরীফ আমাকে নিয়ে যাবে, এটা ভেবে হাসি খুশি থাকতাম। আমার এসএসসি পরীক্ষা শুরু হবে, সেই সময় শরীফ একটা জব পায়, 17,000 টাকা বেতন। ভেবেছিলাম এই বুঝে আমার অপেক্ষার পর শেষ হলো। এদিকে বাবা মা আমাকে অনেক অত্যাচার করতে লাগলো। সহ্য করতে না পেরে কাকার বাসায় চলে গেলাম আর শরীফকে বললাম পরীক্ষা শেষ করে তোমার সাথে কাকার বাসা থেকেই চলে যাব। তো 30শে জুন একটা পরীক্ষা ছিল। পরীক্ষাটা দিয়ে কাকার বাসায় যাই। কলেজ আর বাসা পাশাপাশি। পরের দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখি কাকার বাসায় বাবা দাঁড়িয়ে আছে। আজ এতদিন পর তারা বাইরে এক হলো, একসাথে কথা বলছে। সকাল 10টায় আমার দাদা দাদু আরো কাকা কাকি আন্টি সবাই আসে। সবাই মিলে আমার বিষয় শুনলো। সবাই মত দিল আজকে দরকার পড়ে তোকে কেটে বাসিয়ে দেব, তারপরেও শরীফের কাছে যেতে দেব না। আমি সবার পায়ে দৌড়লাম, আমাকে যেন শরীফের কাছ থেকে আলাদা না করে। কাকাকে বুঝিয়ে বললাম, কাকা বলল শরীফের সাথে কথা বলবে। পরে কাকা আর বাবা বুদ্ধি করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে যায়, আমাকে আর পরীক্ষা দিতে দেয় না। বাবা আমাকে সকালে বাসায় আনলো, আমি বিকালে কাকার বাসায় থাকতাম। ফোন বা মোবাইল কিছুই আমাকে দিত না। শরীফের সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। একদিন রিস্কায় করে যাওয়ার সময় রিস্কাওয়ালা মামার কাছ থেকে মোবাইলটা নিয়ে শরীফের কাছে ফোন দেই, কিন্তু শরীফ আমাকে যেটা বলে সেটা শোনার পর আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও আমাকে বলে ওর নাকি আরো 1 বছর সময় লাগবে। একদম চুপ হয়ে গেছিলাম কথাটা শুনে। পরে আমার কাকা শরীফকে আমার কাকার নাম্বার থেকে কল দেয়। আমার কাকাকেও শরীফ একই কথা বলে, ওর নাকি 1 বছর সময় লাগবে।
বাসায় চলে আসলাম। শরীফ একদিন কল করে বলে আমার কাকা নাকি তাকে অনেক বাজেভাবে কথা বলেছে, সে অনেক কষ্ট পেয়েছে। তারপর থেকে শরীফের সাথে আমার কথা বলা কমে যায়। অনেকদিন পেরিয়ে গেল, এখনো মাঝে মাঝে শরীফের সাথে কথা হয়, কিন্তু খুব কম। আমার সাথে কথা বলতে চায় না। কেন বলতে চায় না আমি জানি না, আমাকে ইগনোর করে। মাঝে মাঝে শরীফের কি যেন হয় জানি না, হুট করে হারিয়ে যায়। আমায় ফোনও করে না, আবার হুট করে একদিন ফিরে আসে। আমি এখন অপেক্ষা করে আছি, শরীফ একদিন আসবে, আমায় নিয়ে যাবে ওর কাছে। আমার অপেক্ষার আজ অনেক দিন হলো, আমাদের এখনো সামনাসামনি দেখা হয়নি। আজ 6 মাস আমি অফলাইন, কারণ মোবাইল পেলে আগে শরীফের আইডি চার্জ করে দেখি শরীফ অনলাইনে আসে, পোস্ট করে। সে পোস্টে অন্য মেয়েরা কমেন্টও করে, সেই কমেন্টের উত্তর আবার শরীফ দেয়। আমি সবকিছু দেখি। আজ অনেক দিন আমার আর আমার বাবার সাথে দেখা নাই, কথা নাই। আমি মারা গেলেও হয়তো আমার বাবা আমার জানাজাও পড়তে আসবে না। আমি আগেও কারোর সাথে মিশতাম না, এখনো সারাদিন করে বসে থাকি, কান্না করি। আমার মা ছোট ভাই বোন নিয়ে থাকে, আমার সাথে কথা বলে না। বাবাও বাসায় আসে না, আর আসলে বলে আমি বাসা থেকে যেন চলে যাই। কিন্তু আমি কই যাব, কার কাছে যাব? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি তার শূন্য পকেটে পাশে ছিলাম, এখনো থাকতে রাজি আছি। সে আমাকে বুঝেনি, আমার কোনো চাহিদা ছিল না, শুধু তার সাথে থাকতে চেয়েছিলাম। সে চাইলেই পারতো আমার স্বপ্নগুলো পূরণ করতে, আমাকে বিয়ে করতে, কিন্তু সে করেনি। তার প্রতি আমার অনেক অভিযোগ আছে, কেন সে আমার সাথে এমনটা করলো। ওর জন্য নিজের পরিবার হারালাম, পরিবারের মানুষদের ভালোবাসা হারালাম। কি ছিল না আমার? সব ছিল। বাবার যথেষ্ট টাকা ছিল, চাইলেই ভালো করে বিয়ে হয়ে যেতে পারতাম। তবে আমি পুরো পৃথিবীকে জানাতে পারবো আমি শুধু একজনকে ভালোবেসেছি। গর্ব করে বলতে পারবো আমি শরীফ ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলিনি। শরীফ এখন একটা চাকরি করে, জানি না কেন আমায় নিয়ে যায় না। তবে আমি অপেক্ষায় আছি, কারণ তার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। হয়তো ক্ষণিকের জন্য, তবে তার জন্য আমার ভালোবাসা থাকবে সারা জীবনের জন্য। আমি তাকে এখন অসম্ভব ভালোবাসি, এখনো তার পথ চেয়ে বসে আছি। তবে আমার সাথে কথা না বলে যদি সে ভালো থাকে, তাহলে তার ভালো থাকাটা আমি নষ্ট করব না। তাকে একটা কথাই বলবো, যদি কখনো তার মন খারাপ লাগে আমার কাছে যেন ফিরে আসে। আমি তাকে ফিরিয়ে দেব না। আমি পারবো না অন্য কোনো ছেলেকে তার জায়গায় বসাতে। তাকে একটা কথা বলতে চাই, ভালো তো তুমিও বেসেছো, তাহলে ছেড়ে কেন যাচ্ছ? আমি কথা দিয়েছিলাম সারা জীবন পাশে থাকবো। আমি আছি, তুমিও প্লিজ কথা রেখো। আমি জানি অপেক্ষার মাঝে অনেক নিশ্চয়তা আর অনিশ্চয়তা থাকে। তা থাকা সত্ত্বেও কারোর জন্য অপেক্ষা করার নামই হচ্ছে ভালোবাসা। অনেক কষ্ট পেয়েছি তার জন্য। আমি সব সময় ভয়ে থাকি সে রাগ করে যদি আমার ছেড়ে চলে যায়। আমি সব সময় চিন্তা ভাবনা করে কথা বলি, যেন ও রাগ না করে। আমি তার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, আবার অবহেলাও দেখেছি। তবে আমার চোখে তার জন্য সবসময় ভালোবাসা ছিল। সে সবসময় সেরে যাওয়ার বায়না করে, আর আমি থেকে যাওয়ার বায়না করি। আসলে ছেলে মানুষ মনে হয় বেশি ভালোবাসা পেলে বিরক্ত হয়, আর মেয়ে মানুষকে যত ভালোবাসবে ততই কম মনে হয়। তো এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটা ভালো লেগেছে। ভিডিওটা যখন এত দূর পর্যন্ত দেখেছেন, তখন কিছু কথা বলি, মন দিয়ে শুনুন। কি দরকার ভাই আরেকজনকে ভালোবাসার, ভালোবেসে পরিবারের বিরুদ্ধে যাওয়ার? এই গল্পের শেষ পরিণতি কি হতে পারে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের জীবনেও যদি এমনটা হয় তাহলে কি ভালো লাগবে? আমি একটা কথাই বলি, একা থাকুন, পরিবারের পছন্দে বিয়ে করুন, ভালো থাকবেন। ভালোবাসায় কি জীবনের সবকিছু? একা থাকা যায় না, একাও তো থাকা যায়। ভালোবাসলে বিচ্ছেদের স্বাদ পাওয়ার চান্স থাকে, তাই ভালো না বাসাই উচিত। তো যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই ভয়েস অফ আবির ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর গল্প পাঠাতে অবশ্যই ভয়েস অফ আবির ফেসবুক পেজে মেসেজ করবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।